আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা আমার এই ক্লাস দেখছো, তাদেরকে আমি বলবো, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার ক্লাসটি দেখার জন্য প্রস্তুতি নাও। সাথে সাথে এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিনিয়ত বই নিয়ে বসবে, কারণ বছর প্রায় শেষের পথে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলো করো তাহলে কিছুটা হলেও তোমাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। তো আমি আর যে সমস্ত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আমার এই ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম। আপনারা সহযোগিতা করবেন, যেভাবে আমরা এই ক্লাসগুলি আপনাদের ছেলেমেয়ের হাতে সুন্দর করে উঠাই দিতে পারি, বুঝাই দিতে পারি, তাহলেই আমাদের এই ক্লাস নেওয়া সার্থক হবে। তো সবার কাছে আন্তরিক সহযোগিতা চেয়ে আজকের মতো ক্লাস শুরু করছি। তো আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক, বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আমার দুটি মোবাইল নাম্বার এবং আমার ইমেল নাম্বারটা দিয়ে দিয়েছি, যেন তোমরা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। শুধু আমার ক্লাসটি না, বাংলাদেশের যে প্রান্ত থেকে, যেখান থেকে এই বাংলা ক্লাসটি তোমরা দেখছো, যদি না বোঝো আমার কাছে জানার চেষ্টা করবে, আমি তোমাদের জানাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা কি পড়বো তোমাদের সামনে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্র আমরা আজকে আলোচনা করব। তো আমরা আলোচনার আগে একটু আমরা কিছু ছবি দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের ছবিগুলো মনোযোগ সহকারে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের আজকের পাঠটা কী। দেখো, এখানে দেখেই বুঝতে পারতেছো এইগুলো কী। এইগুলো তোমরা অবশ্যই খেয়াল করছো যে এইগুলো ঝর্ণা। এই ঝর্ণা দেখার জন্য মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাচ্ছে ঝর্ণা দেখার জন্য। তো আমরা এই ছবির মধ্যে তোমাদের এইটা বোঝাতে চাইছি। তো আমি তোমাদের কাছে আরও কিছু ছবি দেখাই। দেখো, আরও একটি ছবি দেখো, খেয়াল করে দেখো, এবং আমি তোমাদের কাছে কিছু ছোট প্রশ্ন করব, দেখবো তোমরা এটা বুঝতে পারবা। ঝর্ণা যখন উপর থেকে নামে তখন কেমন আওয়াজ হয়, তোমরা খেয়াল করে দেখিছো, অথবা তোমরা শুনবে যে ঝর্ণা যখন উপর থেকে নিচে নামে তখন তার আওয়াজটা কেমন হয়। তোমরা মনে হয় ঠিক উত্তর দিয়েছো যে আওয়াজটা টুংটাং শব্দ হয়, মনে হয় যেন। এই আওয়াজ শুনে মনে হয় ঝর্ণা কি করছে। যে শব্দ, যে টুংটাং আওয়াজ হয়, এই আওয়াজটা শুনলে তোমাদের কাছে মনে হয় যেন সে এক তালে কি যেন একটা গেয়ে চলেছে, অর্থাৎ গান গাচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ঝর্ণার গান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঝর্ণার গান লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। আমাদের এই কবিতার আজকের লেখক আছে সত্যেন্দ্রনাথ দত্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের শিকন ফল সম্পর্কে আলোচনা করব। শিকন ফলটা কী আমি একটু তোমাদেরকে জানাতে চাই। শিকন ফল আছে সেইটা, কবি লেখক যে গল্প যা কবিতা যেটা লেখক না কেন, ওইটার ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় থাকে শেখার জন্য। কেন তোমাকে এইটা পড়তে হবে, কেন তুমি এটা পড়ো, এই যে বিষয়টা জানার জন্য কিছু শিখার বিষয় থাকে, জানার বিষয় থাকে। এই জানার বিষয়টা হচ্ছে শিকন ফল। এটা তোমাকে অর্জন করতে হবে। এটা তুমি সঠিকভাবে অর্জন করতে পারো, তাহলে বোঝা যাবে তোমার শিকন ফল যথাযথভাবে অর্জিত হয়েছে, আর নইলে না।
এই জন্য আমাদেরকে শিকনফলটা ভালো করে অর্জন করতে হবে। তো আমরা এখানে কিছু নির্দিষ্ট করে দিয়েছি কিছু শিকনফল। আমরা কি কি এখান থেকে এই কবিতার ভিতরে আমরা কি কি মেসেজ পাবো। তো এখানে আমাদের 1 নম্বর আছে কবি পরিচিতি বলতে পারবা, তোমরা পারবে। নতুন যে শব্দ আসবে, নতুন শব্দ, আমরা নতুন শব্দগুলো আমাদের জ্ঞান ভাণ্ডারের মধ্যে গেঁথে নিতে পারবো। 3 নম্বর আছে ঝর্ণা চলার পথ বর্ণনা করতে পারবে। ঝর্ণার চলার যে পথ, ঝর্ণা কীভাবে চলে তার পথটা বর্ণনা করতে পারবে। তারপর আছে কবি ঝর্ণা মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। কী বলছে, ঝর্ণা কবিতার যে মূল ভাব, আসলে ঝর্ণা কবিতার মূল কি প্রতিপাদ্য বিষয়, সেটা তারা অর্জন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের কবি পরিচয় জেনে নেব। আমাদের শিকনফলে ছিল যে আমরা কবি পরিচয় জানব। তো আমাদের কবি দেখো, জন্ম তারিখ ও স্থান সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে মাতুলালায় জন্মগ্রহণ করে, অর্থাৎ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতৃক নিবাস চুপি গ্রাম, বর্ধমানে। শিক্ষাজীবন 1999 খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং 1903 সালে খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে তিনি এফএ পাশ করেন, অর্থাৎ এফএ কর্তার অর্থ হচ্ছে আইএ পাশ করেন। এরপর বিএ পরীক্ষায় অকৃতকার্য হয়ে পড়াশোনা বন্ধ করে দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মজীবনের শুরুতে তিনি পিতার ব্যবসা প্রতিষ্ঠানে যোগদান করেন। পরে ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করে কাব্য সাধনায় আত্মনিয়োগ করেন। আমাদের এই লেখকের সাহিত্য কর্মগুলো আমরা একটু আলোচনা করব। কাব্যগ্রন্থ সবিতা, সন্ধিক্ষণ, বেনিয় বীণা, হোম শিকা, ফুলের ফসল, কুয়ো কেকা, তুলির লিখন, অভ্র আবির, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি, কাব্য সঞ্চয়ন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবি মৃত্যুবরণ করেন 1922 খ্রিস্টাব্দের 25শে জুন, 40 বছর বয়সে উনি মারা যান। কে? সত্যেন্দ্রনাথ দত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের এখানে আদর্শ পাঠ শোনাব। আদর্শ পাঠটা কি তোমাদের একটু বলে রাখি। আদর্শ পাঠটা আছে সেই পাঠ যে পাঠ শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর করে উপস্থাপন করেন, অর্থাৎ দাড়ি, শব্দ চয়ন, কমা, সেমিকোলন, কোথায় বসবে, কীভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, এই যে নিয়ম, এই নিয়মটা শিক্ষক যখন ক্লাসে তোমাদের কোনো বিষয় পড়িয়ে দেন, ওইটাকে আদর্শ পাঠ হিসাবে আমরা নিই। তো আজকে দেখো তোমাদের আদর্শ পাঠে যা আছে আমি একটু তোমাদের পড়িয়ে শোনাই, তাহলে তোমরা বুঝবা যে কীভাবে পড়তে হবে। এখন দেখো এখানে আদর্শ পাঠে আমি পড়ি। চপল পাই কেবল ধাই, কেবল গাই পরের গান, পুলক মোর সকল গায়, বিবল মোর সকল প্রাণ, শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, ঝুবিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাহাই সমান যায়, টগর ফুল নুপুর পাই, কোন গিরির হিম ললাট ঘামলো মোর উদ্ভব। এইভাবে সুন্দর করে তোমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে আরেকটু সরব পাঠ দিয়েছি। আদর্শ পাঠের পরে সরব পাঠ। সরব পাঠটা কি? শিক্ষক যেভাবে পড়িয়ে দিলেন ঠিক তুমিও তদ্রূপভাবে সব কিছু ঠিক রেখে যে পাঠটা পড়বা, ওটা আছে সরব পাঠ। অর্থাৎ শিক্ষক তোমার কাছে কাছে যেয়ে শুনবে। আমরা ছবি দেখলে বুঝতে পারবো শিক্ষক তার কাছে যেয়ে শুনছে, তার পড়াটা হচ্ছে কি। তো আমি এখানে একটু সরব পাঠ দিয়েছি, এটুকু আমি পড়িয়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি, তোমরা শোনো। হচ্ছে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নুপুর পায়, কোন গিরির হিম ললাট থামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটুল হার, কোন নাচের উৎসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার সুন্দর করে পড়বে, দেখবে ভালো লাগবে। তো আমরা এখন কিছু শব্দ অর্থ দেখব। আমাদের শিকনফলে ছিল আমরা কি অর্জন করব, শিকনফলের শব্দ অর্থ অর্জন, যেটা জানি না সেটা জানবো। এখানে দেখো ছবি দিয়ে দিচ্ছি তোমাদের, ছবির সাথে তুমি যদি অর্থ দেখো তাহলে তুমি কিছুটা পারবে, না পারলে আমি আবার তোমাকে বলে দেবো। দেখো ঝুম পাহাড় অর্থাৎ কি? নীরব পাহাড়, নির্জন পাহাড়। দেখো এখানে পাহাড় আছে, নীরব নির্জন মানে আছে। হিম মানে কি? বরফ বা তুষার। সুখ মানে টিয়া পাখি। তারপরে দেখো ফটিক জল, চাতক পাখি। কুজন মানে কি? পাখির কলরব, চেঁচামেচি যেটাকে বলা হয় কুজন। চন্দ্রমা মানে কি? চাঁদের আলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ শব্দ অর্থগুলো
পড়লাম, তোমরা হয়তো মনোযোগ সহকারে শুনিছো। এখন আমরা এখানে কিছু পাঠ বিশ্লেষণ করব। পাঠ বিশ্লেষণ আছে সেইটা, এই পাঠটা আমি তোমাদের কিছু কিছু অংশ লাইন বাই লাইন উঠাই দিয়ে দিয়েছি এবং সেখানে ছবির সাথে তোমার মিল করে দেখো, তোমার এই মিলটা তুমি দেখতে পাবা যে ছবির সাথে দেখো পাঠের কিছু নেই, তোমাদের শুধু মনে রাখার জন্য এটা করা। এখন দেখা রয়েছে চপল পায় কেবল ধাই, চপল পায় যে কেবল ধাই পরীর গান, পুলক মোর সকল গায় বিভোল মোর সকল প্রাণ। ছবি দেখো আর এর সাথে মিলাও। তারপর দেখো শীতের সব শিলার পর চরণ থুই দোদুল মন, পা থোয়াও হচ্ছে, একবার থুচ্ছে একবার উঠেছে, তাহলে দোদুল মন। দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ ঘুমাই বন, ঝিঝির ডাক পথ ঘুমাচ্ছে, পবন ঘুমাচ্ছে, দেখেছ। তারপর দেখো বিজন দেশে কুজন নাই নিজের পায় বাজাই তাল, একলা গায় একলা ধাই দিবস রাত সাত সকাল, দিবস রাত সাত সকাল। কছে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায়, দেখো খেয়াল করো, ঘাড় ঝুঁকে ভয় দেখাচ্ছে, চোখ পাকাচ্ছে, চোখ পাকায় শঙ্কা নাই সুমান যায় টগর ফুল নুপুর পায়, কোন গিরির হিম ললাট ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটুল হার কোন নাচের উৎসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু দেখব। দেখো যে বিলাই টান তরল শ্লোক, দেখো বিলাই টান তরল শ্লোক, চকর চাই চন্দ্রমাই কাছে আমরা চাই মুগ্ধ চোখ, আমরা চাই মুগ্ধ চোখ। চপল পাই কেবল ধাই উপল ঘাই দিক ঝিলিক, দুল দোলায় মন ভুলাই ঝিল মিলাই দিক বিদিক। চারিদিকে দেখো। তারপরে আমরা এখানে তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের সেই কবিতাটা আর একবার পড়ানোর চেষ্টা করছি। সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান। চপল পাই কেবল ধাই কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই বিভোল মোর সকল প্রাণ, শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ ঘুমাই বন, বিজন দেশ কুজন নাই নিজের পাই বাজাই তাল, একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পাই কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কবিতাটা আরেকবার পড়িয়ে শুনিয়ে দিলাম। তো আমরা এখন আমাদের এই ঝর্ণা কবিতার, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্ত, এই ঝর্ণা কবিতার মূল ভাব আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলছে দেখো, আমি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে ক্লিয়ার হবে। চপল পা পুলকিত গতিময়, চপল পা, চপল চপ্পল মানে কি, পায়ে দেওয়ার চপ্পল, পুলকিত গতিময় আনন্দিত গতিময়, কাছে স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন, স্তব্ধ যে পাথর সেই পাথরের বুকে এই ঝর্ণার মাধ্যমে আনন্দের পদচিহ্ন আবির্ভূত হয়েছে। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, যে নির্জন দুপুরে পাখির ডাক পর্যন্ত শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখাচ্ছে, পাহাড় কী করছে, যেন দৈত্যের মতন ঘাড় ঘুরিয়ে ভয় দেখাচ্ছে। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদচিহ্ন পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। কাছে এত কিছুর মধ্যে, এত সমস্যার ভিতরেও কি বলছে, কিছুর মধ্যে ঝর্ণার চঞ্চল আনন্দময় গতিময় ছন্দ পর্বত থেকে নেমে আসা জলরাশির ধারা একের পর এক নেমে আসছে। চমৎকার এর সুন্দর ধ্বনি মাধুর্য ও বর্ণ বৈভব, কাছে এর বর্ণ বৈভব এবং ধ্বনি মাধুর্য, ধ্বনি মানে শব্দর যে মাধুর্য, বর্ণ চেহারা যে বৈভব, হ্যাঁ, এই জলধারার যে সৌন্দর্য ও অমীয় স্বাদ তা তুলনারহিত। এটা শুধুমাত্র যারা দেখেছে তারাই অনুভব করতে পারবে যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা কাছে তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বু রাশি, অর্থাৎ এই জলরাশি, অম্বু মানে জল, পানির রাশি, যেটা পানি যেটা নেমে আসছে,
কাছে গিরি থেকে, উপর থেকে, গিরি মানে পর্বত থেকে নেমে আসে অম্বুর রাশি এই পাথরের বুকে আঘাত এনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং যে অপূর্ব সুন্দর সৃষ্টি করে তা সত্যিই মনোহর, মনোরম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ঝর্ণার গতিপথ, চলার পথ, ঝর্ণার গান, ঝর্ণার এই চলার পথকে ঝর্ণার গান হিসাবে লেখক আমাদের কাছে উপস্থাপন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল্যায়নে আসব। আমরা মূল্যায়ন করব যে আসলে আমাদের এই গল্প থেকে ছোট ছোট প্রশ্ন করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, তোমরা মূল্যায়িত হবে এবং তোমরা আসলে যদি ঠিক মতন এই গল্পটি আমার সাথে, এই কবিতার সাথে থেকে থাকো, ভালোভাবে শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে পারবে। তো আমাদের আজকে মূল্যায়নের প্রথম প্রশ্ন আছে, কাকে ছন্দের জাদুকর বলা হয়? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আমাদের আজকের এই লেখক, তাকেই ছন্দের জাদুকর বলা হয়। তারপরে ঝর্ণার সকল প্রাণ বিভোল কেন? ঝর্ণার সকল প্রাণ অর্থাৎ ঝর্ণার প্রত্যেকটা দেখো বিভোল কেন? 3 নম্বর প্রশ্ন আছে, চপল পাই কেবল ধাই, বুঝিয়ে লেখো। মানে চপল পাই কেবল ধাই, এটা বুঝিয়ে লিখবে। মানে ঝর্ণার যে চলার গতি, ছন্দ, সেই ছন্দকে বোঝানো আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের জন্য বাড়ির কাজ নিয়ে আসছি। বাড়ির কাজটি হচ্ছে, তোমরা এই গল্প থেকে শোনার পরে বাড়ি থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নগুলো লিখবে। এই বাড়ির কাজ এই অনলাইন ক্লাসের জন্য তোমাদের জন্য অত্যন্ত অপরিহার্য, কারণ এই বাড়ির কাজের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়িত করা হবে। তোমরা আসলে বই পড়ছো কি পড়ছো না নির্ভর করবে এই বাড়ির কাজে। তোমাদের আমরা একটা মাত্র কাজ দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে বাড়ির কাজ। যদি তোমরা বাড়ির কাজটি করো তাহলে আমরা ধরে নেব যে তোমরা এই ক্লাসটি করেছিলে, ক্লাসটি দেখেছিলে, ক্লাসটির সাথে ছিলে। তো আমাদের আজকের যে বাড়ির কাজ, তোমরা লিখে নাও খাতা কলম। প্রথমেই বলছিলাম খাতা কলম নিয়ে বসতে। ঝর্ণা কবিতাটি প্রকৃতির যেসব উপাদান ও প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি কিছুটা হলেও যে এই কবিতায়, কোন কবিতা? ঝর্ণা কবিতায়, ঝর্ণার গান কবিতায় কাছে কি কবিতায় কাছে কি যেসব উপাদানের কথা বলা হয়েছে এবং যেসব প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে, আমাদের এইগুলো বাড়ি থেকে সাজিয়ে গোছাইয়ে সুন্দর করে লিখে আনতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা ক্লাসের একবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো আমি তোমাদেরকে এই ক্লাসের শেষ প্রান্তে এসেও আবার একবার বলবো যে তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের সাথে থাকবে, বইয়ের সাথে থাকবে, সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা জানো বাংলাদেশ সরকার আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করেছে। সুতরাং আমরা মাস্ক পরিধান করব। অর্থাৎ আমরা যখন বাড়ির বাইরে যাব, অন্য লোকের সাথে মেলামেশার সুযোগ আমাদের হবে, হাট বাজারে যাব, তখন অবশ্যই আমরা মাস্ক পরিধান করব। এবং এই মাস্ক পরিধান না করলে কিন্তু তুমি দণ্ডিত হতে পারো, তোমাকে জরিমানা করতে হতে পারে। এই জন্য তোমাকে মাস্ক পরিধান করতে হবে, সরকারের আদেশ মানতে হবে এবং সাথে সাথে তোমার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ি এসে মাস্ক খুলে সাথে সাথে হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হাত মুখ মুখে লাগাবে, নাইলে না। তুমি তোমার পরিবারকে সুস্থ রাখবে, তুমি সুস্থ থাকবে, তোমার এলাকা সুস্থ থাকবে, তোমার দেশ সুস্থ থাকবে। এবং সবসময় মনে রাখবে যে তুমি শিক্ষার্থী হিসাবে, ছাত্র হিসাবে তোমাকে অবশ্যই বইয়ের কাছে বসতে হবে, বই পড়তে হবে। এখন আমি আর বেশি কথা না বাড়িয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। তোমাদের সবাইকে